পুলিশ ফাইল। আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জানি তিনি মহিলাদের প্রতি কতটা সহনশীল। আমি জানি তিনি যদি আমার এই চ্যানেলের মাধ্যমে যদি আমার এই বক্তব্য শুনে থাকেন, তিনি এই বিষয়ে সুবিচারের ব্যবস্থা করবেন। তবে একটা আমি বলছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমি আবেদন যে আমার বোনকে যারা এভাবে নির্মমভাবে হত্যা করলো, আমি জানি তিনি মহিলাদের প্রতি সহনশীল। প্লিজ এইটা আপনারা অন্তত একটুখানি এই মেসেজটা দিদির কাছে পৌঁছে দেবেন যে তারা যেন অবশ্যই যেন এটা বিচারের ব্যবস্থা করেন। পুলিশ ফাইলসের মাধ্যমে প্রতিনিয়তই আমরা সামাজিক অবক্ষয়ের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। অপরাধমূলক ঘটনার নাট্যরূপ চিত্রায়নের মাধ্যমে সম্ভাব্য অপরাধীকে চিহ্নিত করা এবং অপরাধ সম্পর্কে আপনাদের সজাগ, সচেতন এবং সাবধান করাই আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্যকে ছাপিয়ে মাঝে মাঝে এমন কিছু আবেদন উঠে আসে আমাদের এই প্রয়াসের মাধ্যমে, যা আমাদের সামাজিক দায়বদ্ধতাকে বহু গুণে বাড়িয়ে দেয়। যেমন আজকের পর্বের শুরুতেই আপনারা দেখলেন যে অপরাধের শিকার জনৈক সুমিত পাল পুলিশ ফাইলসের মাধ্যমে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের শাস্তির আবেদন করেছেন। কিন্তু কি এমন ঘটেছিল সেদিন সুমিতবাবুর জীবনে জানতে হলে আমার সঙ্গে চোখ রাখুন পুলিশ ফাইলসে। বাঁকড়ার শরৎপল্লীর বছর 35-এর গৃহবধূ শম্পা মল্লিক। 8 বছর আগে তার বিয়ে হয় তারই বাংলার গৃহশিক্ষক সোমনাথ মল্লিকের সাথে। জানা গেছে তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। শম্পার একটি 5 বছরের মেয়েও আছে। 2013 সালের 1 ডিসেম্বর শম্পার শ্বশুরবাড়ি চিলেকোঠায় দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শম্পার মৃতদেহ। এটা খুন না আত্মহত্যা, সেটা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শম্পার বাপের বাড়ি এবং তার পাড়াপড়শির অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে শম্পার শাশুড়ি এবং তার স্বামীকে। খুনই হোক বা আত্মহত্যাই হোক, কেন এরকম মর্মান্তিক পরিণতি হলো এই সবার প্রিয় মেয়েটির? এর পেছনে কি রয়েছে পারিবারিক গোলযোগ নাকি অন্য কোনো রহস্য? ফিরাজ আর সংযুক্তার সম্পর্ক ছিল খুব গভীর। এদের এই ভালোবাসায় চির ধরানোর ক্ষমতা কিন্তু কারোর ছিল না। তাই জন্য প্রাসাদ থেকে বেরিয়ে একদিন পৃথ্বীরাজ ঘোড়া সমেত সংযুক্তাকে নিয়ে খাদে লাফ মেরেছিল। তাহলে তোমরা বুঝতে পারছো যে এদের পরস্পর দুজনকে কতটা ভালোবাসতো। এই শম্পা, কি করছো তুমি? আমি যা পড়াচ্ছিলাম তুমি শুনছিলে না? দেখি খাতাটা দেখি। ও আজকাল তাহলে এইসব হচ্ছে। তোমরা তাহলে এইসব, আর সামনের সপ্তাহে আমার মাইনের টাকাটা নিয়ে আসবে কিন্তু সবাই, হ্যাঁ? বুঝছে না? শম্পা তুই যাবি না? না শম্পা, তুমি একটু থাকো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি স্যারের সাথে কথা বলে আসছি। এসব কি হচ্ছে শম্পা? কেন তুমি বোঝো না? সব বুঝি, কিন্তু এভাবে ক্লাসের মধ্যে আমার আর কিছু ভালো লাগছে না। এসব পড়াশোনা ক্লাস কিচ্ছু না। তো কি ভালো লাগছে? শুধু তোমাকে, তোমার সঙ্গে থাকতে, তোমার কথা ভাবতে। আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি শম্পা। ওই পৃথ্বীরাজের মতো আমাকেও তুমি আমার বাড়ি থেকে নিয়ে এসো। হবে হবে, সব হবে। আমরা দুজন বিয়ে করে একটা ছোট্ট সুখী সংসার করব। একটু সময় দাও আমাকে। আমার আর অপেক্ষা করতে ভালো লাগছে না। আমারও কি ভালো লাগে শম্পা? তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও ভালো লাগে না। তোমাকে সবসময় পাশে পেতে, তোমাকে নিয়ে সংসার করতে আমারও যে খুব ইচ্ছা করে শম্পা। কিন্তু তার জন্য তো প্রস্তুতি দরকার। আমাকে একটু সময় দাও, আমি সব গুছিয়ে নিই একটু, তারপর শুধু তুমি আর আমি, আর আমাদের ছোট্ট সংসার। ফাজলামি হচ্ছে। এটা কি মগের মুলুক পেয়েছে নাকি ওরা?
তোমরা কি করছিলে? মহিলা সমিতি কি করছিল? দেখো, আমি যতদিন মহিলা সমিতিতে আছি ততদিন কিন্তু ওই সমস্ত বরদাস্ত করব না। কাল সকালে মিটিং ডাকো, দরকার হলে কালই স্টেপ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখো ফোনটা, রাখো, আমি পরে ফোন করছি তোমাকে। কিরে সমু, তোর আজকাল ফিরতে এত রাত হচ্ছে কেন রে? ওই একটু কাজ ছিল মা। কি কাজ? একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম, একটু দরকার ছিল। কোন বন্ধু? কি দরকার? ও বাবা, তুমি এত প্রশ্ন করছো কেন মা? কারণ আছে তাই করছি। কারণ? কি কারণ? মেয়েটাকে, মেয়েটা কোন মেয়েটা মা? যার সঙ্গে তুমি রাস্তায় ঘোরাঘুরি করছো। না মানে কার সঙ্গে আমি ঘোরাঘুরি করছি? সমু, আমার সামনে একদম মিথ্যে কথা বলবি না। আমি তোর মা, তুই আমাকে খুব ভালো করে চিনিস। বল মেয়েটাকে। আমারই কোচিংয়ে পড়ে। বুঝেছি বুঝেছি। তোর বাবার অবস্থা কেমন? মা, তুমি রাজি মা? শম্পা খুব ভালো মেয়ে। আর ওর বাড়ি তোর দাদা আছে, ওর বাবা আছে, বাবা চাকরি করে। থাক থাক, অত ফিরিস্তি দিতে হবে না, আমি নিজে যাব, আমি কথা বলবো ওদের সঙ্গে। রিয়েলি মা? থ্যাংক ইউ মা। আর তুমি যদি শম্পাকে দেখো না, তোমারও পছন্দ হয়ে যাবে। শুধু সম্পাকে দেখলে হবে না, তার বাবার অবস্থাটা কেমন সেটাও দেখতে হবে, বুঝেছো? গাধা, যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, চলো খেতে দেই। এই হচ্ছে আমার মেয়ে শম্পা। হ্যাঁ চিনি, সমুর কোচিংয়েই তো পড়তে যেত, সেখান থেকেই তো ওদের প্রেম ভালোবাসা শুরু। আমার নিজের মেয়ে বলে বলছি না, সত্যিই বলছি, খুব ভালো মেয়ে এবং গুণী মেয়ে। আপনাদের ঘরে গেলে দেখবেন সংসারটাকেও ভীষণ ভালো রাখবে। হ্যাঁ, সে ওদের সংসার ওরা বুঝবে। এবারে কাজের কথায় আসা যাক। দেখুন নবীনবাবু, আমি সোজাসাপটা কথা বলার মানুষ, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার হাতে নেই। না না, বলুন না, কি বলবেন? দেখুন, আমার একমাত্র ছেলে ভালো রোজগার করে, তাই 2 লাখ টাকা পণ আমার চাই। আর গয়নাগাটি দান সামগ্রী তো আছেই, সঙ্গে একটা এলসিডি টিভিও চাই। এত টাকা? না পারলে বলে দিন, তাহলে ছেলের বিয়ে অন্য জায়গায় দেবো। মেয়ের তার অভাব নেই, নেহাত দুজনে প্রেম করেছে তাই। ঠিক আছে, আমরা একটু আলোচনা করি। আলোচনার আবার কি আছে, হয় হ্যাঁ নালে না। না মানে ঠিক আছে, তবু একবার। ঠিক আছে, তাহলে আপনারা আলোচনা করে নিন, কালকের মধ্যেই জানাবেন। ঠিক আছে। বাহ, কি সুন্দর লাগছে তোমাকে। এই কোথায় চলে যাচ্ছ? ছাড়ো, কাজ আছে। আরে বাবা, বিয়ের কদিনের মধ্যে দেখছি পাকা গিন্নি হয়ে উঠেছে একবারে। এখন তোমার কোনো কাজ নেই, এখন শুধু ঘরের সঙ্গে না একটাই কাজ। কি বলছি কি, ছাড়ো। এই কি হচ্ছে? ছাড়ো, মা চলে আসবে। ছাড়বো না। আরে ছাড়ো, কি হচ্ছে এটা? কি না, এখন আমি আমার বউকে আদর করবো। ও, তোমার আর কোনো কাজ নেই বুঝি? না, বউকে আদর করা ছাড়া কোনো কাজ নেই? না, আমার এই মিষ্টি সুন্দর বউটাকে আদর করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। উফ, ছাড়ো ছাড়ো, লোকে কি বলবে? হ্যাঁ, লোকে যে বলবে তুমি বইয়ের আঁচল ধরা। বলুক, আমার তাতে কিছু যায় আসে না। সোমনাথ কি ডরায় কবু পাবলিকের কথা রে? হ্যাঁ, ছাড়ো 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 ছাড়ো, চলে আসবে। একদম এগোবে না, একদম এগোবে না, মা চলে আসবে। আমি কিন্তু চিৎকার করবো এবার। একদম এগোবে না। এই
এবার এবার কি হবে? এবার তো ধরা পড়ে গেলে। ধরাতে আমি তোমাকে জানে গালিয়ে পড়ে গেছি। এই একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে? বলো। বলছি, আমাকে বিয়ে করে তুমি সুখী তো? কেন, তুমি বোঝো না? না, তুমি নিজের মুখে বলো। খুব খুব সুখী হয়েছি। তোমাকে পেয়ে আমার জীবনের সব স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। শুধু 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 কি? মাঝে মাঝে খুব ভয় হয় জানো। ভয়? কিসের ভয়? এত সুখ আমার কপালে সইবে তো? এইসব তুমি কি বলছো শম্পা? তুমি আমাকে কথা দাও, সারা জীবন তুমি আমাকে এইভাবেই ভালোবাসবে। হ্যাঁ শম্পা, এইভাবেই আমরা দুজনে দুজনের হাত ধরে আমাদের জীবনের পথে হেঁটে যাব, আর তোমাকে ভালোবেসে ভরসা করে আমাদের আগামী দিনগুলোকে আমরা সুন্দর করে তুলব। কিরে পিউ, মাথা নিচু করে বসে আছিস কেন? তোর মাইনের টাকাটা কোথায়? কিরে, মুখে কি তালা লাগিয়ে রেখেছিস নাকি? তোর মাইনের টাকাটা কোথায়? প্রতি মাসে তোর এই এক নাটক। এই চুপ চুপ একদম। সারা মাসে পড়তে আসবে তখন খেয়াল থাকে না, না? তোর মাইনের টাকাটা কোথায়? স্যার বিশ্বাস করুন, বাবা আপনাকে সামনের সপ্তাহে টাকা দিয়ে দেবে। বাবা এখনো কারখানা থেকে টাকা পায়নি স্যার। শোন, ওইসব ঢপের কীর্তন আমাকে শোনাস না। তোর বাবার কবে মাইনে হবে তার জন্য কি আমি বসে থাকবো নাকি? হ্যাঁ, দে দে দে, আমার টাকা বের কর, টাকা বের কর। স্যার আমি কোত্থেকে পাবো? বাবা যদি টাকা না দেয়। পড়তে আসার সময় মনে থাকে না যে সঙ্গে মাইনের টাকা নেই? আর এদিকে ছুটি দিলে তো তোর বাড়ি থেকে হাজার প্রশ্ন, যে ছুটি দিলেন কেন, কোচিং বন্ধ কেন, আর মাইনের বেলা আজ নয় কাল, যত সব চিটিং বাজ। স্যার স্যার ওসব কথা কেন বলছেন? আমি তো আপনাকে প্রত্যেক মাসে টাকা দিয়ে দিই, খালি মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে যায়। ও বাবা, উল্টা চোর কতওয়ালকে ডাঁটে। হ্যাঁ, এই উঠাই উঠাই এদিকে, উঠে আয় 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 আয়, উঠে আয়, আজ দেখাচ্ছি তোরই একদিন কি আমারই একদিন। আয়, উঠে আয়। স্যার মারবেন না, স্যার লাগছে। স্যার লাগছে। ওই স্টুডেন্টকে যে মেরেছে, এক একটা স্টুডেন্টকে, স্টুডেন্ট বলতে পারবে ওর ভেতরটা বরাবরই পশু দিত, ভয়ে কত লোক যেত না পড়তে। আমার বাড়ি থেকে ধরে নিয়ে যেত পড়ানোর জন্য। এলসিডি কিনে দিয়েছে। হ্যাঁ, তাহলে ঘরে টাইলস বসিয়ে পুরো এ করে দিয়েছে, সব কিছু। গাড়ি দুটো মোটরসাইকেল ওষুধ দেয়া। মোটর বাইক দিয়েছে। এই দেখো, এত টেনশনে পড়ে গেল কেন? আরে বাবা, শম্পা চাইলেই তোর বাইক হয়ে যাবে। আমি? হ্যাঁ বৌমা, তুমি তোমার বাবাকে গিয়ে বলবে যে তোমার বরের জন্য একটা। কি বলছিস তুই? এই তো সেদিন এতগুলো টাকা খরচ করে তোর বিয়ে দিলাম, আর দুদিন না হতে হতেই তুই বলছিস আবার বাইক। আমি এখন এতগুলো টাকা কোথা থেকে পাই বলতো? বাইক না দিলে ওরা অশান্তি করবে বাবা। তা আমি কি করবো বল? কিছু মনে করিস না মা, এই তোর ভালোবাসার বিয়ে। ভালোবেসে কেউ বিয়ে করলে নিজের স্ত্রীর ওপর, তার বাড়ির লোকজনের ওপর এত কেউ চাপ দেয়? কি খুশি তো? খুব। এই ফোন করে তোমার বাবাকে একটা থ্যাঙ্কস বলো। ও, বাইকটা না দারুণ হয়েছে, আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তুমি বাবাকে ফোন করে দাও না, বাবা খুব খুশি হবেন। ঠিক আছে, আমি ফোন করে দেবো। এই চলো না। কোথায়? এই বাইকে বসো, এক চক্কর ঘুরে আসি। পাগল নাকি? এখন যেন কত কাজ পড়ে আছে, তোমার সঙ্গে আমার বাইকে ঘোরার সময় নেই। আরে বাবা, 5 মিনিটের তো ব্যাপার, নতুন বাইক আর তুমি চাপবে না। এখন না, বিকালে যাব। ওকে, অ্যাজ ইউ উইশ। বাজার হয়ে গেল? হ্যাঁ মা। কি কি এনেছো শুনি? আলু, পেঁয়াজ, শাক, এঁচড়, পাকা রুই আর চিংড়ি। পাকা রুই আবার চিংড়ি? হ্যাঁ, মানে বাড়িতে একটু মোচা আছে তো, তাই চিংড়ি নিয়ে আসলাম। তুমি কি আমাকে রান্না শেখাচ্ছ? কে বলেছে যে মোচা দিয়ে চিংড়ি মাছ রান্না করতে হবে? কেন, নারকল দিয়ে হয় না বুঝি? হাঁ করে দেখছো কি? রুই মাছ কত নিয়েছে? 150 টাকা। আর চিংড়ি? 80 টাকা।
সর্বনাশ! এ মেয়ে দেখছি দুদিনে আমাকে ফতুর করে দেবে। বলি টাকাটা কি তোমার বাবা দিয়েছে? মা, কি বলছো তুমি? সাদা বাংলাতেই তো বলছি বৌমা। রোজ রোজ এত টাকা দিয়ে বাজার করলে দুদিনেই কলসি ফাঁকা হয়ে যাবে। মোট কত টাকার বাজার করেছে শুনি? হিসেব করিনি। তা করবে কেন? নিজেকে তার রোজগার করতে হয় না? তাহলেই বুঝতে কত ধানের কত চাল। শোনো, কাল থেকে বাজারে যাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করবে কি কি বাজার করতে হবে আর কত টাকার বাজার করতে হবে। আমি হিসেব করে টাকা দেব, তার মধ্যেই বাজার করে আনবে, বুঝেছ? ঠিক আছে মা। এটা ডাল রান্না হয়েছে? কেন, কি হয়েছে মা? আবার জিজ্ঞাসা করা হচ্ছে কি হয়েছে? এটা ভালো? তাহলে কি আমি মিথ্যে বলছি? গুরুজনদের মুখে মুখে কিভাবে তর্ক করতে হয় বাবা দাদার কাছ থেকে ভালোই তো শিক্ষাটা নিয়ে এসেছো দেখছি। রান্না বান্না কিভাবে ভালো করতে হয় সেটা শেখায়নি, যাতে লোকে মুখে তুলতে পারে? এভাবে বলছো কেন মা? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠিকই তো আছে মা। ঠিক আছে, তাহলে আমি মিথ্যে বলছি? আমি কি তাই বলেছি? ওরে বাপ রে বাপ, কি নির্লজ্জ মেয়ে রে বাবা! কথায় কথায় আবার। মা, এসব কি বলছো তুমি? ডালটা তো আমি চেখে দেখলাম, সব ভালোই তো আছে। তাও যদি তোমার খারাপ লাগে তাহলে আমি কি করব? আর এর সাথে প্রেমের কি সম্পর্ক? এই, কান খুলে শুনে রাখো, আমি শিখা মল্লিক, কারো চোখ রাঙানিকে আমি ভয় পাই না। আমি তো তোমাকে চোখ রাঙাইনি মা। চুপ! তখন থেকে মুখে মুখে তর্ক করে যাচ্ছ। আমাকে চেনো? এমন টাইট দেবো না, তখন আর গলা দিয়ে আর আওয়াজ বেরোবে না। ডাল তুমি চেকে দেখলে সব ঠিক আছে, তাই তো? তার মানে আমার জিভের স্বাদ নেই। আমি বুঝি না কোনটা ভালো রান্না আর কোনটা খারাপ রান্না, তাই তো? তোমারই বা কি দরকার মার সঙ্গে শুধু শুধু তর্ক করা? আমি তর্ক করিনি, বিশ্বাস করো। ও, মা তাহলে এমনি এমনি রেগে গেল? আচ্ছা, মা কি তোমার শত্রু নাকি? কি আশ্চর্য, আমি কি তাই বলেছি? তুমি তো আমার কোনো কথাই শুনছো না। ঠিক আছে, বলো বলো কি বলবে। মা ডালটা একটু খেয়ে বললেন যে খারাপ হয়েছে, কিন্তু আমি ডালটা চেখে দেখলাম ঠিকই আছে। শোনো, মা যখন বলেছে ডালটা খারাপ হয়েছে, তখন ডালটা খারাপ হয়েছে। আচ্ছা, ডালটা তো তুমিও খেয়েছো, খারাপ হয়েছে? হ্যাঁ, আমি ওসব স্বাদ টাত বুঝি না, আমার পেট ভরা নিয়ে কথা। আর মার না একটু ওই খাবার বিষয়ে খুব খুঁতখুঁতা নিয়েছে। তুমি কিন্তু এবার একটু বুঝে সুঝে রান্না করো, হ্যাঁ? তাছাড়াও আমাকে এমন সব কথা শোনালো। ঠিকই তো বলেছে, তুমি দোষ করবে আর তোমাকে বলবে না। ও, তুমিও এখন বলছো আমি দোষী? বাহ, তুমি দোষ করবে আর আমি অন্য কাউকে দোষী বলবো? তাহলে আমি এখন দোষী? নয়তো কি? শোনো, তুমি রান্না বাজে করবে সেই নিয়ে মার মুখে মুখে তর্ক। সোমনাথকে ভালোবেসে বিয়ে করলেও শম্পা কিন্তু সুখী সংসার পায়নি। বিয়ের সময় বিপুল পরিমাণ যৌতুক নিলেও সোমনাথ এবং তার মা শিখাদেবীর চাহিদা দিন দিন বাড়তেই থাকে। এই নিয়ে প্রায়ই অশান্তি হতো। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। ইতিমধ্যে সন্তান সম্ভবা হয়ে পড়ে শম্পা। যথাসময়ে সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। আর এই কন্যা সন্তানকে নিয়েই, অর্থাৎ সোমনাথ এবং শম্পার একটিমাত্র মেয়ে পিয়াকে নিয়েই অশান্তি চরমে ওঠে। সোমনাথ, কি আজে বাজে কথা বলছো? ও তোমার মেয়ে না তো কার মেয়ে? সেটা নিজের বোনকেই জিজ্ঞাসা করে দেখো না, কোথাকার পাপ জুটিয়েছে কে জানে। শোনো সুমিত, আমি পরিষ্কার বলে দিচ্ছি, তোমরা যতই ওই জারজ সন্তানটাকে আমার ঘাড়ে গচাবার চেষ্টা করো না কেন, আমি কিছুতেই মানবো না যে ওটা আমার সন্তান। কেন তোমরা আমার সঙ্গে এরকম করছো বলো তো? কি অপরাধ করেছি আমি? ওর মুখটা দেখো, দেখো, ভগবানের দেবে, ও আমাদের সন্তান, আমাদের দুজনের সন্তান। এই, খবরদার বলে দিচ্ছি, একদম নাটক করবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফালতু কথা শুনবি? চল চল এখান থেকে। হ্যাঁ, যাচ্ছেন যান, একটা করে শুনে যান। আমার মেয়ে নিষ্পাপ, পবিত্র। আর এই সন্তান আমাদের সোমনাথ আর আমার মেয়ের সন্তান। আমিও কিন্তু ছাড়বো না। কি করবেন? কি করবেন আপনি? আমি ডিএনএ টেস্ট করাবো। আমি বাচ্চার আর বাচ্চার বাবার ডিএনএ টেস্ট করাবো। তাহলে প্রমাণ হয়ে যাবে বাচ্চা কার। আমার স্থির বিশ্বাস যে আপনারাই মিথ্যা প্রমাণিত হবেন। সমু, তোর শ্বশুর তো দেখছি যে সে চিজ নয়। মাসিমা, ভদ্রভাবে কথা বলুন। এই,
তুই ভদ্রতা কাকে শেখাচ্ছ গো? দয়া করে আমার বাড়িতে আর সিন ক্রিয়েট করবেন না। যা ফয়সলা হবে আর ডিএনএ টেস্টের পরেই হবে। যান। এই চল 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 এখানে। প্রথমে ডিএনএ টেস্ট নেবে না, বাচ্চাটা হবার পর দিতে আসছে, নেবে না, ফিরিয়ে দিচ্ছে। কেন? ও আমার বাচ্চা নয়। হ্যাঁ, তখন কিভাবে মেয়েটা এসে মানে ঘর করবার জন্য মেয়েটা যে কি করেছে, আমরা এসছি, ফিরিয়ে দিয়েছে। সোমনাথবাবু, এটা আপনার আর আপনার মেয়ের ডিএনএ টেস্টের রেজাল্ট। এর থেকে পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে শম্পা দেবী কন্যা সন্তান আপনারই ঔরসজাত, আপনি ওর বাবা। সুতরাং আপনাদের মা ও মেয়েকে মেনে নিতে হবে। যাও শম্পা, ভেতরে যাও। শিখা দেবী, আশা করি ভবিষ্যতে এই বিষয়ে আর কোনো রকম অশান্তির সৃষ্টি করবেন না, তাহলে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা নিতে বাধ্য হবে। মনে রাখবেন। এই শোন, সামনের রবিবার রবীন্দ্র জয়ন্তী, সব মনে আছে তো তোদের? শোন, এবার না বেশ বড় করে করবো, বুঝলি? স্যার, বাবা বলেছে যে এবছর রবীন্দ্র জয়ন্তীর টাকা দিতে পারবে না। টাকা দিতে পারবে না? কেন? তোর বাবা কোথাকার লাট সাহেব রে, যে তার কথা শুনে আমাকে চলতে হবে? কাল টাকা দিতে হবে তোকে, নাহলে আর কোচিং আসবি না। যত সব ভিখারি ছেলে মেয়ে। স্যার, গালাগাল দিচ্ছেন কেন? বাবার অসুবিধা তাই। ও বাবা, ও চোখ রাঙাচ্ছে। হ্যাঁ, চোখ রাঙাচ্ছে। কাল চোখ রাঙাচ্ছিস? চাঁদা না দিতে পারবি তো কাল থেকে আর আসবি না কোচিং এ। বেরো বেরো, ওট ওট ওট, দূর হ। ওটা এখান থেকে, দূর হ এখান থেকে। এই নিন আপনার মাইনেটা। ঠিক আছে, কাল থেকে পিউকে পড়তে পাঠিয়ে দেবে। না, কাল থেকে আপনার কোচিং ক্লাসে আমার মেয়ে আর পড়তে আসবে না। পড়তে আসবে না? কেন? সেটা না বোঝার মতন বোকা তো আপনি নন। কি বলতে চাইছেন আপনি? বুঝতে পারছেন না? সামান্য কটা মাইনের টাকা দিতে দেরি হওয়াতে আপনি মেয়েটাকে এইভাবে মেরেছেন? আপনি কি মানুষ? দেখুন। কি দেখবো? যা দেখার আমার দেখা হয়ে গেছে। আপনি নিজেকে শিক্ষক বলে সমাজে পরিচয় দেন? আপনি কি শিক্ষক না কসাই? মুখ সামলে কথা বলবেন। আপনাকে আমি কিছু বলছি না বলে। থামুন। কি বলবেন? আপনার কিছু বলার আছে? আপনি এবার থেকে নিজেকে সামলে চলুন। আমরা ভদ্রলোক, তাই আমরা এই নিয়ে হইচই করছি না। কিন্তু এইভাবে অকারণে টাকার জন্য ছেলে মেয়েদের গায়ে হাত দিলে ভবিষ্যতে ফল কিন্তু আপনার ভালো হবে না। সব গার্জিয়ানরা কিন্তু আমাদের মতো চুপ করে থাকবে না। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? না, আপনার ভালোর জন্য বলছি। আপনি নিজেকে শুধরান, নাহলে ভবিষ্যতে এমন বিপদে পড়বেন। যান যান, এখান থেকে যান। যাবো তো বটেই, তবে আবার বলছি, সাবধান হয়ে যান। মাইনে দিতে দুদিন দেরি হলে, পড়াশোনা না করলে এইভাবে ছাত্রছাত্রীদের গায়ে হাত দেবেন না। এর ফল কিন্তু ভালো হবে না। তাছাড়া আপনার আরো অনেক বদনাম আছে। সরস্বতী পুজো, রবীন্দ্র জয়ন্তী এসবের নাম করে জোর করে টাকা তুলে আপনি নিজের পকেটে পড়েন। চুপ, একদম চুপ। আমার বাড়িতে দাঁড়িয়ে আর আমাকে অপমান করছেন। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। চল পিও। না, মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, এরকম অমানুষের পায়ে নয়। চল। হ্যাঁ রাজুদা, বলো। হ্যাঁ, হয়ে গেছে? হ্যাঁ, নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই। হ্যাঁ বলো। 30,000 টাকা? ঠিক আছে, আমি একটু দেখছি জানো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কালকের মধ্যেই জানাবো। মা, মা, ও মা, মা, কি কি হলো? একটা দারুণ গুড নিউজ আছে মা। গুড নিউজ? কি? স্কুলের চাকরিটা বোধহয় আমার হয়ে যাবে, বুঝলে? ও মা, সে তো খুব ভালো খবর। কিন্তু একটা খিঁচ আছে মা। খিচ? সেটা আবার কি? 30,000 টাকা লাগবে। ও ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। তার মানে এতগুলো টাকা এখন আমি পাবো কোথায়? দাঁড়া দাঁড়া, বৌমা, বৌমা। আমাকে ডাকছিলে? হ্যাঁ, একটা ভালো খবর আছে, সেটা শোনানোর জন্যই তোমায় ডাকলাম। তোমার বরের চাকরিটা হয়ে গেছে। ও
মা তাই নাকি? এ তো খুব ভালো খবর। আমি এখনই বাবাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। বাবা খুব টেনশন করছিল। সব টাকাই আমাদের পেছনে চলে গেছে। তাছাড়া দাদা বিয়ে করেছে আর সংসারে একজন নতুন লোক বেড়েছে। তোমার দাদা বিয়েতে পণ নেয়নি, আর যত দোষ আমার বেলায়। হ্যাঁ, আমি বিয়েতে গিয়ে যেন দেখিনি মেয়ের দান সামগ্রী, গয়নাগাটি। বাবা দাদা ওসব কিছুই চায়নি, ওরা নিজেরাই ওদের মেয়েকে দিয়েছে। ওসব কথা সবাই বলে। আরে শোনো, রাত্রি হয়ে যাবে, ঘ্যান ঘ্যান করো না তো। আর ছোটবেলা তোমার বাবা তুমি গিয়ে টাকাটা আনতে যেতে হবে। বাবা আর টাকা দিতে পারবে না। কি বললে? বাবার পক্ষে টাকা দেওয়া সম্ভব না। আমার শুধু টাকা চাই, ব্যাস। না হলে না হলে না হলে কি করবে তুমি? না হলে কি করবো? তুমি তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তুললাম। টাকা না পেলে আবার তুলবো। আর কাল সকালবেলা আমি নয়, তুমি। ব্যবহারে চেঞ্জ লক্ষ্য করে শম্পা। শম্পার ফোন তুলতো না সোমনাথ, যদিও তুলতো বেশিক্ষণ কথা বলতো না, অথচ অনেক রাত পর্যন্ত সোমনাথের ফোন এনগেজ থাকতো। এভাবেই চলছিল। তারপর একদিন ট্রেনিং শেষ করে বাড়ি ফিরে এলো সোমনাথ। হ্যালো, এত রাত্রে? দাঁড়াও, একটু হোল্ড করো। বলো। এত তাড়াতাড়ি শুয়ে পড়েছ? আরে না না, আমি ওদের ঘুমিয়ে পড়ার জন্য ওয়েট করছিলাম। আমি একটু পরে উঠেই তোমাকে ফোন করতাম। মিথ্যুক্ষতাকার, আমি জানি তুমি ঘুমিয়ে পড়তে। আরে না না, আমাদের ভালোবাসার দিব্যি বলছি, বিশ্বাস করো, আমি তোমাকে ফোন করতাম। জানো, আজ সারাদিন ধরে শুধু তোমার কথা ভেবেছি। আমিও তো শুধু দিন রাত্রি তোমার কথা ভাবি। ট্রেনিং শেষ করে শিলিগুড়ি থেকে যে এলাম, তারপর থেকে এখানে আর এক মুহূর্ত ভালো লাগে না। খালি মনে হয় তোমার কাছে ছুটে চলে যাই। চলে এসো, কে বারণ করছে তোমায়? দাঁড়াও, আগে এটার একটা ব্যবস্থা করি, তারপর তুমি আর আমি বিয়ে করে নতুন করে সংসার শুরু করব। তখন শুধু তুমি আর আমি। যত তাড়াতাড়ি পারো চলে এসো সোমু, তোমাকে ছেড়ে আমার একদম ভালো লাগছে না। আমিও কি আর তোমাকে ছেড়ে থাকতে পারি? আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না সোমা, সত্যি বলছি। আমি তোমাকে খুব ভালোবাসি সোমা। এই এখন রাখছি, হ্যাঁ? ঠিক আছে, গুড নাইট। একে তুমি ঘুমোনি এখনো? ঘুমোলে তোমার খুব সুবিধা হতো, তাই না? তার মানে? সব শুনেছি আমি, সব বুঝতে পেরেছি। কতদিন ধরে চলছে এইসব নোংরামো? শম্পা, মুখ সামলে কথা বলবে কিন্তু। বাহ বাহ, নিজে নোংরামো করছো আর আমাকে চিৎকার করে বলছো চুপ করতে। না, আমি আর চুপ করতে পারবো না। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমি। এই তুমি আমাকে ধমকি দিচ্ছ? হ্যাঁ, আমাকে? কি হলো? এই মাঝরাতে কি শুরু করেছিস তোরা? দেখো না, ও আমাকে কিরম চোখ রাঙাচ্ছে। কোন ঘরের মেয়ে তো দেখতে হবে, শিক্ষা দীক্ষা বলতে তো কিচ্ছু নেই। না, আমার তো কোনো শিক্ষা নেই। সব শিক্ষা আছে তো তোমার ওই ছেলের। ও যে শিক্ষক, মানুষ গড়ার কারিগর। তোমার এই শিক্ষক ছেলে ছাত্রছাত্রীদের নৈতিকতার জ্ঞান দেয়, আর নিজে কি করে জানো? নোংরামো। ঘরে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও অন্য একটা মেয়ের সঙ্গে। আর একটা কথা বলবে না। আমার মার থেকে মার, বড্ড মার মেরেছে। কেন মার? সারা সেটাই বলে যাচ্ছে। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বে ঘোড়া, ওরে বিবি। এই, তোমার মেয়ের অ্যাডমিশনের জন্য টাকার কথা তোমার বাবার সঙ্গে বলতে বলেছিলাম, বলেছিলে? না। কেন? আমি তো বলেই দিয়েছি তোমাকে, বাবার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব নয়।
ওরকম প্রতিবারই বলে, তারপর ঠিক বার করে দেয়। এবার আর দেবে না, আমি দিতে দেবো না। কি শালা আমারই খাবে, আমারই পড়বে, আর আমাকে বাঁচ দেবে? হ্যাঁ এই শালি, তোর এই জারোর সন্তানের জন্য আমি কি আমার গাড়ির টাকা খরচা করবো নাকি? তোর বাপ দেবে টাকা। এই একদম বাজে কথা বলবে না, নোংরা ইতর কোথাকার। এ তোমারই মেয়ে, ডিএনএ টেস্টে তাই প্রমাণ হয়েছে। গুলি মারি তোর ওই ডিএনএ টেস্টে। ওর অ্যাডমিশনের টাকা তোর বাপ দেবে, আর যদি না দেয় না তাহলে মজা দেখাবো। আমি বলছি সমু, তুই একদম ওকে ছাড়বি না। যেমন করেই হোক, যেভাবেই হোক, ওকে দিয়েই ওর বাবার কাছ থেকে টাকাটা আদায় করতেই হবে। তার বলতে তোর এত বড় সাহস? কালাত্তির আমাকে যাতা বলেছেন। কি দিলি না কেন বেশ আচ্ছা করে? দাঁড়াও না, বাজার থেকে আসুক। এই যে মহারানী, কি শুনছি এসব? হ্যাঁ, এসব আমি কি শুনছি? কাল রাত্রে সমুকে কি বলেছ? পিয়ার অ্যাডমিশনের টাকা দিতে পারবে না? হ্যাঁ বলেছি। আচ্ছা তোমরাই বলো তো, ওই একটা মানুষের ওপর আর কত চাপ দেবে? তোমাদের জন্য তো কম কিছু করেনি। বিয়ের সময় নগদ টাকা, গয়না, ফ্রিজ, ওয়াশিং মেশিন, দুখানা বাইক দিয়েছে। আর তোমার জন্য তো চাকরির জন্য অনেক টাকা দিয়েছে। সবকিছুর একটা সীমা থাকা চাই। সীমা দেখাচ্ছিস তুই, হ্যাঁ? সীমা? সীমা দেখাচ্ছিস? এই, সীমা দেখাচ্ছিস? চিৎকার চেঁচামেচি করছে, মনে এবার ভাঙচুর শুরু করবে। আমি পিছনে একদম ভীষীভূত হয়ে গেছে। দরজা ভাঙতে পারতে হবো। এই দরজা ভাঙো। মৃতা, আপনার কি হয়? আমার ছেলের বউ। এই অ্যারেস্ট করো। আপনি এখানেই থাকুন, অ্যাম্বুলেন্স এলে বডিকে পোস্টমর্টমে পাঠিয়ে দেবেন। আমি গিয়ে ফটোগ্রাফারকে পাঠিয়ে দিচ্ছি, আর স্যাম্পেল যা আছে তা নিয়ে বাড়িকে সিল করে দেবেন। বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে এরকম ইতিহাস কোনোদিন ঘটছে বলে আমাদের পরিবারের শাশুড়ির কথা বলতে গেলে, এর আগেও তার বাবা ছিল। বাবা রিটায়ার হয়ে যাওয়ার পরে ছেলে ছলে বলে কৌশলে, ছেলে এবং মা তার বাবার কাছ থেকে সম্পত্তি, টাকা পয়সা এগুলো লিখিয়ে নেয়। পরবর্তী সময় বাবাকে নিঃস্ব করে দেয়, মানে এমনকি খেতে পর্যন্ত দিত না। লোকটা না খেতে পেয়ে পেয়ে দুনিয়ার লোকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতো, বাজারে বাজারে ঘুরতো। একটা মন্দির ছিল, সেই মন্দিরে কিছু সাহায্য পেত খাওয়া দাওয়া।
এভাবে তার লোকটা চলছে। হঠাৎ সকালে আমরা শুনি লোকটা মারা গেছে, কিন্তু লোকটা মৃত্যুর বয়স নয় না, টুম্পা আত্মহত্যা করেনি, এটা আমরা সকলে এক মতো কনফার্ম। শুনে খুব দুঃখ লাগলো, এটা খুব মর্মান্তিক ঘটনা। আপনাদের কাছে অনুরোধ, এইরকম ধরনের কোনো দুর্ঘটনা, দুঃখজনক ঘটনা আগামী দিনে যেন না হয়, অন্তত আমাদের এই অঞ্চলে। আমি যেহেতু আমরা এই অঞ্চলটায় থাকি, আপনারা তার জন্য যা স্টেপ নেওয়া উচিত সেটা করুন। আমরা হচ্ছে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন জেল, এরকম তরপে মারার থেকে এইসব মেয়ে ছেলে ওপরে দেখা যেত খুব ভালো মানুষের সাজতো, কিন্তু ভেতরে ভেতরে তার এত শয়তানি। শিলিগুড়িতে বিয়ে করা আছে, উনি একজন গণতান্ত্রিক মহিলা সমিতির পোর্টফোলিওতে থাকালো, কি করে এত বড় সাহস পায়? উনি যে নিজের বাড়ির বৌমাকে রক্ষা করতে পারে না, সে সাধারণ মানুষকে কি রক্ষা করবে? অকালে শেষ হয়ে গেল একটি প্রাণ, মাতৃহীনা হলো একটি ফুটফুটে মেয়ে পিয়া। সোমনাথ বাড়ি থেকে পালিয়ে পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করে। অর্থের লোভ মানুষকে জীবনে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে, এই ঘটনাটা হলো তার জ্বলন্ত দৃষ্টান্ত। শম্পার মৃত্যু পাড়া প্রতিবেশী এবং পুলিশের মনে একটা প্রশ্ন তুলেছে যে এটা আত্মহত্যা না খুন। আত্মহত্যাই হোক বা খুনই হোক, শম্পার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বৈবাহিক জীবনের ভিত যদি ভালোবাসার না হয়, শুধুমাত্র দেনা পাওনার হয়, তাহলে হয়তো সব সময় সুখের হয় না। আমরা সভ্য সমাজের মানুষ, পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পা রাখতে চলেছি, কিন্তু এই পৈশাচিক প্রথা আমাদের সমাজ থেকে সমূলে উৎপাটিত করতে পারছি না। একটা কথা মনে রাখবেন, অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের জালে একদিন না একদিন ধরা পড়বেই, কারণ ক্রাইম নেভার পেজ। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।